আজকে আরো বেশি চিন্তিত অবস্থায় আপনাদের সামনে হাজির হয়েছে। আজকে আমার মনে হচ্ছে যে যে ছাত্রদের জন্য একটা পরিবর্তন এসেছিল, অনেক স্বপ্ন আমরা দেখছিলাম, সেই স্বপ্ন আমাদের ধূলিসাৎ হতে যাচ্ছে। সবকিছু মিলিয়ে কেমন যেন একটা ঘটনা চলছে আর কি। অন্তর্বর্তী সরকার তারা যারা যাকে খুশি তারা তাদেরকে নিয়োগ দিচ্ছে এবং উপদেষ্টা বানাচ্ছে। আসলে কি হচ্ছে? আসলে সাধারণ মানুষকে তো আপনারা আসলে শান্তি দেওয়া উচিত ছিল, সেই জায়গায় আপনারা তাদেরকে খেপিয়ে তুলছেন। কিন্তু স্বাধীন হয়েও যেন স্বাধীন হলো না বাংলাদেশ। হাসিনাকে সরিয়েও ভারতের দাসত্ব থেকে মুক্ত হওয়া গেল না, কারণ সর্ষের মধ্যেই ভূতের সন্ধান মিলেছে। সেই ভূত হলো আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর বরাবরের মতো তাকে খুঁজে বের করেছেন সকলের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন। মঙ্গলবার রাতে প্রায় 50 মিনিটের এক প্রতিবেদনে নজরুলের মুখোশ খুলে দিয়েছেন তিনি। তাকে আমি কোনো কারণেই বলবো না উনি দেশপ্রেমী, উনি দেশের ভালো চায়। উনি তো রাষ্ট্রদ্রোহ মামলার আসামি ছিলেন। অবশ্যই। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। উনাকে আমি কোনো কারণেই বলবো না উনি দেশপ্রেমী, উনি দেশের ভালো চায়। উনি তো রাষ্ট্রদ্রোহ মামলার আসামি ছিলেন। অবশ্যই জনাব মোহাম্মদ আসিফ নজরুলের একটা ছাত্র রাজনীতিতে কেন বলবো না, এরপর থেকে যখন হয়েছে তখন তার মধ্যে পলিটিক্যাল ইন্টারেস্টেড একটা ভাব ছিল। এবং 92 সনে বিএনপি ক্ষমতায় আসার পরে যখন গোলাম আজমের বিরুদ্ধে ফাঁসি, আমরা বলছি গোলাম আজমের ফাঁসি আদেশ দিছে যখন ওই গণ আদালত, সেই গণ আদালতের 24 জনের একজন ছিল জনাব আসিফ নজরুল। তখন তো ছিল ওই দিকে আওয়ামী লীগের দিকে গণ আদালত, এরপর তার নাম হইল ওই যে আমাদের জাহানারা ইমামের পক্ষে ছিলেন উনি। উনি তো রাষ্ট্রদ্রোহ মামলার আসামি ছিলেন। অবশ্যই 24 জনের একজন ছিলেন উনি। আমি বললাম বাংলাদেশের মানুষ জানতে চায় না কেন আসিফ নজরুল গোলাম আজমরে যে ফাঁসি দেওয়া হয়েছিল রেসকোর্স ময়দানে লাখ লাখ মানুষে, সেইখানে যে গণ আদালত ছিল, গণ আদালতের 24 জনের একজন হলো আসিফ নজরুল সাহেব, আইনজীবী হিসাবে বা আইনের মাস্টার হিসাবে, এবং উনি আসামি হয়েছিলেন। আমার স্ত্রী উম্মে কুলসুম রেখা, উনিও সবচেয়ে ক্ষুদ্র আসামি হয়েছিল, কারণ উনি তখন জনাব গাজীউল হক, আমার ওয়াইফ তখন গাজীউল হকের জুনিয়র ছিল, আমার সঙ্গে তার তখনও বিয়ে হয়নি। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। কাজেই আসিফ নজরুল সাহেবের রূপটা আস্তে আস্তে আমি চিনি, জানি, সব কিছু জানি, কিন্তু উনাকে আমি কোনো কারণেই বলবো না উনি দেশপ্রেমী, উনি দেশের ভালো চায়। অনেক বেশি আবেগ দিয়া বলে। আগে বলতো একবার যদি ক্ষমতায় যাইতে পারতাম, ওই যে গানের মতো, একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে বাসতো, এইরকম একবার যদি ক্ষমতা পাইতাম ভালো কিছু করতাম। কিন্তু আসিফ নজরুল সাহেব আসলেই ভালো কিছু করতে চায়। এখন আর আমি যেন ওনাকে চিনি না। খুব চুপে, বেশি চুপচাপ মানুষ কিন্তু ভালো না, অধিক চুপ মানুষ বেশি ভালো না। ওনার কাছ থেকে কিন্তু মাঝে মধ্যে মানুষ শুনতে চায়। দেশের যখন ক্ষতি হয় অথবা ভালো হয়, দুইটা ব্যাপারে ওনার কাছ থেকে কিন্তু উনি কোনো কথা বলেন না। কিন্তু উনিও রাজনৈতিক অভিজ্ঞতায় কোনো অভিজ্ঞ মানুষ না। আমি যেমন 64 সন থেকে, উনার জন্মের 2 বছর আগে থেকে, কথাটা বুঝেন, উনার জন্ম 66 সনে, আমি 64 সনে ছাত্রলীগের কিশোরগঞ্জের কর্মী, 66 সনে কিশোরগঞ্জ ছাত্রলীগের আমি নেতা। তখন ওনার জন্ম, আমি আইএসসি পাশ করে ফেলছি। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? ওই একজন ইউনূস সাহেবের পরে আর একজন, আর আছে আমার 2 জন সন্তান তুল্য ভালো ছেলে। একজন হইল এই 2 জন যারা মন্ত্রিসভায় বা উপদেষ্টা পরিষদে আছে, আর একজন আছে ওই যে মেন্টর, যাকে বলা হয় মাস্টার মাইন্ড, তার নাম বোধহয় মাহফুজ আলম। ওই আমি দেখি কথাটা খুব ক্লিয়ার। আমি এদেরকে খুব স্নেহ করি, ভালোবাসি, ভালো চালাক, কোনো অসুবিধা নাই। ভালো চালায় সময় নেও, তাতেও কোনো অসুবিধা নাই। কিন্তু আমি মনে করি তাদের একটা ডেট দেওয়া উচিত, তারিখ দেওয়া উচিত নির্দিষ্টভাবে, যে 3 বছর পরে, 2.5 বছর পরে, 2 বছর পরে ওই তারিখে আমরা ইলেকশনে যাব। হ্যাঁ, বলার পরে এখন দেখলাম নির্বাচনের ব্যাপারে ওনারা প্রস্তুতি নিচ্ছেন, বলছে আগাচ্ছে, ভালো কথা। আমি এই সরকার ফেল করলে ক্ষতি হবে দেশের। আমি এই সরকার পাস করুক এটা চাই, ফার্স্ট ডিভিশনে পাস করুক। আর ফার্স্ট ডিভিশনে পাস করার অর্থ হইল আমি জনাব মোহাম্মদ ইউনূস সাহেবকে সালাম জানাই বলছি, ওনার ওই কথাটা আমি একমত। আমার বয়স হয়েছে,
আমি আর ক্ষমতায় থাকতে চাই না, আমি এই দেশে গণতন্ত্র দেখতে চাই, মানুষের মুক্তি দেখতে চাই এবং আমি চলে যেতে চাই। ওনাকে আমি স্যালিউট করি। তা হইতে পারে, আমি জানি না, এটা হইতে বিচিত্রাতে কাজ করতেন উনি, না তা করুক, কিন্তু আসিফ নজরুল সাহেব ব্রিলিয়েন্ট লোক, এই ব্যাপারে কোনো না হলে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হইতো না, এত ছাত্র তাকে সার করতো না, ব্রিলিয়েন্ট লোক এইসব ব্যাপারে মানে প্রত্যেক লোকেরই, কিন্তু উনি ক্ষমতা হাতে পায়ে যেন চুপসে গেলেন উনি, আমার কাছে তাই মনে হচ্ছে। ঘাতক দালাল নির্মূল, এটা তো আমি তো বললাম জাহানারা ইমাম সাথে কাজ করছে, উনি তো 24 জনের একজন ছিলাম, কথাটা তো আমি বললাম, এটা তো খারাপ কিছু না। কি খারাপ কিছু? রাজনীতির পর্যায়ে পর্যায়ে মানুষের চিন্তা এবং চেতনার পরিবর্তন হবে, কিন্তু দেশপ্রেম ঠিক থাকবে। আসিফ নজরুল দেশপ্রেমের বাইরে যায় নাই। আমি কি কথা বলবো, উনি কি দেশপ্রেমের বাইরে গেছে নাকি? তাইলে আমি কেন তাকে আমি অত খারাপ কথা বলবো? তবে আমি বলবো এখন যেন ওনাকে চিনতে পারতেছি না, উনি আরো কিছু ভালো কাজ। ঘটনাগুলো ঘটছে, তার পাশাপাশি আপনারা দেখেছেন যে এরকম ভাবে অন্তর্বর্তী সরকার তারা যাকে খুশি তারা তাদেরকে মানে নিয়োগ দিচ্ছে এবং উপদেষ্টা বানাচ্ছে। সেটা নিয়েও কিন্তু আমাদের যে ছাত্ররা যারা ছিল, যারা আন্দোলনের পুরোধা ছিল, প্রথম ভাগে ছিল, তাদের সঙ্গে তো রীতিমতো এক যুদ্ধ এখন শুরু হয়ে গেছে। তারা তো তাদেরকে আলটিমেটাম দিল ওই তত্ত্বাবধায়ক সরকারকে, কিন্তু আলটিমেটাম দেওয়াতে মানে কি লাভ হলো কি আসলে? কিন্তু তাদের আলটিমেটামে কিন্তু কোনো মানে কাজ হলো না। কিন্তু যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তারা কিন্তু ঠিকই আছে। তো এই যে এই বিষয়গুলো মানে আপনারা চিন্তা করে দেখেন, এখন মানে এইরকম একটা পরিস্থিতি চলছে, এখনো পর্যন্ত কিন্তু আলটিমেটাম চলছে। তারপরে আবার আপনার গিয়া ওই সমন্বয়করা কিন্তু একবার এক এক কথা বলছে, কিন্তু কখনো আপনার গিয়া মামলা করছে, আবার মামলা উইথড্র করছে, কখনো কেউ বলছে আওয়ামী লীগ রাজনীতি করবে, তাদেরকে তো মানে করা যাবে না, তাদের দলকে বন্ধ করা যাবে না। পাশাপাশি আবার তারপরে আবার বলতেছে যে না, তাদেরকে রাজনীতি করা দেওয়া যাবে না, এই মানে এরা কোনোভাবেই আসতে পারবে না। নিজেদের কথাটাই নিজেরা কিন্তু কন্ট্রাডিক্ট করছে, কিন্তু কোনো কথার মধ্যে কিন্তু ওই সমন্বয়করা কিন্তু স্টে করতে পারছে না, কিন্তু কখনো এই কথা বলছে, কখনো অন্য কথা বলছে। তারপরে এরকম ভাবে মনে করেন যে কিছু কিছু মানে উপদেষ্টাদের নামে তো নানান রকমের কথাবার্তাই বলা হচ্ছে যে তারা এরকম ভাবে গত স্বৈর শাসকের দোসর যারা, তারা এই উপদেষ্টা হয়েছে এরকম। তো সব কিছু মিলায় আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি, যে দেশটা বোধ হয় খুব সম্ভবত মানে আপনার গিয়া মিলিটারি গভর্নমেন্টের দিকে বোধ হয় যাচ্ছে আর কি, খুব সম্ভবত আমার যেটা মনে হচ্ছে। কারণ হলো গিয়ে যে আর্মিরাই বোধ হয় এটাকে ট্যাকেল করবে। আর্মি যদি না আসে, কারণ হলো গিয়ে এই যে মারামারি, এই যে এইটা সেটা, এই যে মানে আলটিমেটাম, এই যে নানান কিছু যেগুলো হচ্ছে, তাহা এই সমস্ত কিছু মিলে আজকে আমার এই উপলব্ধি আর কি, আমার চিন্তা থেকে আমি কিন্তু এই কথাগুলো বলছি, এবং এই কথাগুলো বলছি আমার অবজারভেশন থেকে আমি বলছি যে এখন এইরকম যদি চলতেই থাকে আসলে, মানে প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গায় যদি সাধারণ মানুষের যদি ভোগান্তি যদি ছাত্ররা তৈরি করতে থাকে, তাহলে এই সাধারণ মানুষ কিন্তু তার ছোট ছোট বাচ্চাগুলোকে পর্যন্ত হাত ধরে নিয়ে আসছিল কিন্তু এই আন্দোলনের মধ্যে। আপনারা জানেন যে ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত বাবা মায়েরা নিয়ে আসছিল, কিন্তু নিয়ে এসে কিন্তু রাস্তায় নেমে গেছিল। কিন্তু আজকে কিন্তু মানে অনেকেই কিন্তু বেশিরভাগই কিন্তু এই সাধারণ মানুষের কথা কিন্তু মানে ভুলে যাচ্ছে, কিন্তু যার যার স্বার্থের কথা বলছে, যার যার দলের কথা বলছে। এমনকি পলিটিক্যাল পার্টিরা যারা, তারাও কিন্তু এই যে আওয়ামী লীগকে মানে বিএনপি বললো, মানে মির্জা ফখরুল বললো যে এক দলকে নিষিদ্ধ করা যাবে না, তাদেরকে মানে রাজনীতি করার সুযোগ দিতে হবে, অমুক করতে হবে, ইলেকশনে আসার সুযোগ দিতে হবে। আজকে আবার অন্যরকম কথা বলছে। তো এই যে মানে কথা কেউ কিন্তু ঠিক মতো কিন্তু তাদের কথার মধ্যে স্টিক হচ্ছে না, এবং এই পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গেও কিন্তু এই সমন্বয়কদের কিন্তু মানে রীতিমতো এখন তো সামনাসামনি অবস্থান আমি যা দেখছি আর কি। তো তাহলে কি দাঁড়াচ্ছে, পলিটিক্যাল পার্টির সঙ্গে সমন্বয়কদের মানে সামনাসামনি মুখোমুখি অবস্থান, তারপরে এই যে ছাত্রদের এই যে রাস্তায় নেমে সাধারণ মানুষের যে মানে যন্ত্রণা দেওয়া এবং নিজেদের মধ্যে নিজেরা মারামারি করা, এই যে নিজেদেরই নানান রকমের দাবি নিয়ে আসছেন, তো সেই জায়গায় ট্রেন ভাঙচুর করা, ট্রেনের মানুষগুলোকে আহত করা, এই যে সমস্ত বিষয়গুলো, এগুলো আসলে কি হচ্ছে? আসলে সাধারণ মানুষকে তো আপনারা মানে আসলে শান্তি দেওয়া উচিত ছিল, সেই জায়গায় আপনারা তাদেরকে খেপিয়ে তুলছেন। কিন্তু যে যন্ত্রণার জন্য, যে দুঃশাসনের জন্য, মানুষের জ্বালা যন্ত্রণার জন্য নিজের সন্তানটাকে সঙ্গে নিয়ে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল, আজকে তো তাহলে মানে আপনারাই কিন্তু আবার বলছেন কিন্তু যে আরেকটা রক্তক্ষয়ী, কিন্তু এটা কিন্তু সমন্বয়কদের কথা বলছি আমি, আমার কথা না, কিন্তু যে এরকম ভাবে মানে আরেকটা বিপ্লবের আসতেছে, মানে রক্তক্ষয়ী বিপ্লব আসতেছে, যে এই সমস্ত কিছু তার মানে একটা দিকে কিন্তু যাচ্ছে, সেটা হলো যে মানে আর্মি বোধহয় খুব সম্ভবত যদি ট্যাকেল না করে আর কি, তাহলে কিন্তু দেশ আসলে টিকানো যাবে কিনা সন্দেহ আছে, এগুলো সব ঠিক করা যাবে কিনা সন্দেহ আছে। যেভাবে সবকিছু ছেড়ে দেওয়া হচ্ছে, আসলে আমরা বাঙালিরা কিন্তু কোনো দিনই কিন্তু আমরা স্বাধীনতা কি জিনিস এটা আমরা বুঝি না। কিন্তু
স্বাধীনতার মর্ম আমরা কিন্তু একেবারেই আমরা বুঝি না। তো স্বাধীনতার মর্ম যারা বুঝে না তাদেরকে এত বেশি স্বাধীনতা দিলে পরে আসলে দেশ চালানো সম্ভব না। তো যে কারণের জন্য আমার এই আহ, মানে দুশ্চিন্তা, এবং আপনাদের সঙ্গে আমি কথাগুলো শেয়ার করলাম। আপনারা ভেবে দেখেন যে আমি যা বলেছি তা কিনা। তো যাই হোক, তারপরেও বলবো সৃষ্টিকর্তা আমাদেরকে বুঝতে হোক, আমাদের দেশটাকে আমরা যেন রক্ষা করতে পারি, আমরা যেন আমাদের দেশটাকে, দেশের মানুষগুলোকে যেন সুখে শান্তিতে রাখতে পারি। আল্লাহ আমাদের সকলকে বুঝতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি আরব থেকে বলছি, আমি একজন প্রবাসী ভাই। গত আগস্টের 5 তারিখে আমাদের বাংলাদেশি ছাত্র জনতা মিলে যেই বাংলাদেশের ছাত্র জনতা মিলে যেই অভ্যুত্থানটা ঘটালো, যেই বিপ্লবী ভাবে বিপ্লব করে যেভাবে বাংলাদেশকে স্বাধীন করলো, আমাদের দ্বিতীয় স্বাধীনতা, এরপর থেকে এই দীর্ঘ অথবা স্বল্প কম সময়ে যে 4 মাস কাল গেল, এতে বিভিন্ন উপদেষ্টাদের কার্যক্রম এবং বিভিন্ন উপদেষ্টা নিয়োগে আমরা কেউ সন্তুষ্ট না। আমরা বিদেশে যারা থাকি প্রবাসী, তারাও সন্তুষ্ট না, দেশের মানুষও সন্তুষ্ট না, ছাত্র জনতাও সন্তুষ্ট না। তাহলে এগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই সমস্ত দিক নিয়ে যখন বাংলাদেশের মানুষ একটা হতাশার ভিতরে ছিল, কোনো উত্তর পাচ্ছিল না, ঠিক সেই সময় আমাদের জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস ভাই তার যেই তথ্যমূলক এবং প্রমাণ সহকারে যেই সংবাদটা পরিবেশন করলেন, বিশেষ করে এই লেটেস্ট যেই সংবাদটা আসিফ নজরুল স্যারের ব্যাপারে যেই সংবাদটা প্রচার করলেন যে হ্যানি ট্র্যাপে ফেসে গেছেন আমাদের আসিফ নজরুল ভাই, এই সংবাদটার আগ পর্যন্ত আমরা এত খোলাসা করে সর্বসাধারণ মানুষ জানতে পারিনি, এখন জানতে পারলাম। এবং ইলিয়াস ভাইয়ের এই সংবাদের মাধ্যমে যতটুকু বুঝতে পারলাম, আসলেই আমাদের জনপ্রিয় বা আমাদের পছন্দের বিশেষ ব্যক্তি আসিফ নজরুল স্যার আসলে ফেসে গেছেন, এবং ফেসে গিয়ে উনি কিছু বিতর্কিত কার্যক্রম করতেছেন। অর্থাৎ বিতর্কিত এবং যেখান থেকে মনে হয় যেন রাস্তাঘাট থেকে টোকা ধরে ধরে আইনা তাদেরকে ওই উপদেষ্টা পদে বসাচ্ছেন। কেন ভাই, বাংলাদেশে কি উপদেষ্টা হওয়ার মতন কোনো যোগ্যতাবান ব্যক্তি নেই? বিতর্কিত লোক কেন আনবেন? আমার আগেই সন্দেহ ছিল আসিফ নজরুল স্যারের ব্যাপারে যে উনি আসলে বিএনপি বিরোধী, যতই খালেদা জিয়ার প্রশংসা করুক, কিন্তু উনি অ্যাকচুয়ালি বিএনপি বিরোধী, উনি চায় না যে বিএনপি ক্ষমতায় আসুক। তো এটারও একটা প্রমাণ পেলাম যে ছাত্রদেরকে নিয়ে উনি ছাত্রদের একটা অঘোষিত একজন লিডার হিসেবে যেভাবে আন্দোলনের শেষ সময় নেতৃত্ব দিয়েছিলেন বা ছাত্রদের সাথে যোগাযোগ ছিল। তারপরে আমরা দেখলাম যে ওই ছাত্রদের ভিতরে হঠাৎ করে একটা কথা, যে আমরা কোনো বিশেষ দলকে, বিশেষ করে নাহিদের কথা শুনলাম, আমরা কোনো বিশেষ দলকে ক্ষমতা বসানোর জন্য এই আন্দোলন করিনি। তো তখন ওই পরিস্থিতিতে দেখা যাচ্ছিল যে যেন ওরা বিএনপি যেন না আসতে পারে। আর বিভিন্ন কার্যক্রমে আমাদের আসিফ স্যারের, সেটা আমরা অবশ্য বিভিন্নভাবে সন্দেহাতীতভাবে আমাদের কাছে প্রমাণিত ছিল যে আসিফ নজরুল স্যার কিছুতেই চান না যে বিএনপি যেন কোনো ক্রমে ক্ষমতার আশেপাশে না আসে। তাই তিনি বিএনপির সাথে বিশেষ করে পরামর্শ করে বা জামাত ইসলামের সাথে পরামর্শ করে কোনো কাজ করতেছেন না। উনি কাদের সাথে পরামর্শ করে কি কাজ করতেছেন, কেন এইসব উপদেষ্টাদেরকে নিয়ে আসতেছেন, আমরা জানতাম না। এখন জনাব ইলিয়াস ভাইয়ের প্রতিবেদন প্রকাশের পর আমাদের কাছে এটা ক্লিয়ার। আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম আসলে জনাব আসিফ নজরুল স্যার ইচ্ছা করে এই সমস্ত উল্টাপাল্টা কাজ করতেছেন না, উনি আসলে ফেসে গেছেন। আমরা আসিফ নজরুল স্যারকে আন্দোলনের আগেও ভালোবাসতাম, এই গত 4 মাসও ভালোবেসেছি, এখনো ভালোবাসি, ভবিষ্যতে আশা করি ভালোবাসবো। উনি একজন সৎ এবং নির্ভীক লোক, উনি একজন দেশপ্রেমিক লোক। কিন্তু কেউ যদি কোনো বিপদে পড়ে যায়, কোনো একটা তার দুর্বলতার কারণে যদি সে প্রবলেমে পড়ে যায়, তাহলে আমাদেরকেও কিছুটা বুঝতে হবে, ছাড় দিতে হবে। তো আসিফ নজরুল স্যারের ব্যাপারে এখন যেই পরিস্থিতি হলো, তার উচিত হচ্ছে ক্ষমতা থেকে সরে যাওয়া। সরে গেলে, যেহেতু উনি কন্ট্রোল করতে পারতেছেন না, আর উনি ক্ষমতা থাকলে আমাদের দেশের 12টা বাজার আর কোনো বাকি নাই। স্পষ্টভাবে বুঝে গেলাম, শুধু আমি না, সবাই বুঝে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।